বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন লিডার ফর এ বেটার ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ী, একটি দেশের তিনি অনারারি কনসাল জেনারেল বাংলাদেশে কে মুজিবুল হক, এবং আমার ডানের রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস এবং দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার কে মুজিবুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এক বছরের প্রায় বেশ খানিকটা বেশি সময় পার করে আসলাম, কিন্তু আপনি কি মনে করেন যে এই আসলেই কোনো পরিবর্তন শেষ পর্যন্ত হয়েছে? বিশেষ করে যদি নেতৃত্বের আচরণের কথা বলি কিংবা আমাদের কর্মপদ্ধতির কথা বলি, রাজনৈতিক নেতৃত্ব বা সরকারে যারা আছেন তাদের, নাকি মোটামুটি একই ধারায় আমরা চলছি? ধন্যবাদ জিল্লুর ভাই, এবং আপনাকে শুভেচ্ছা, বিকজ চ্যানেল আইয়েরও 27 বছর পূর্তি, আর আপনার তো 22 বছরের উপরে। আমার জানা মতে এটা মনে হয় 8095 এপিসোড, তো সবচেয়ে দীর্ঘ এবং কন্টিনিউয়াসলি দীর্ঘতম একটা অনুষ্ঠান। তা আমি এখানে আসতে পারি, আমি আসলে নিজেকে আনন্দিত মনে করছি, এবং যারা দেখছেন তাদেরকেও আমার শুভেচ্ছা। সত্য কথা বলতে কি, এই যে জুলাইয়ের 36-এর যে অভ্যুত্থান বলেন, আমার ভাষায় এটা হলো একটা ঘূর্ণিঝড়। এই যে ঘূর্ণিঝড়টা কেন হলো এবং এটা কোথা থেকে ডিরাইভ করলো এবং কি কারণে ডিরাইভ করলো, এই জিনিসগুলি কিন্তু এখনও আমরা আমাদের মাথায় আনতেছি না। হ্যাঁ, এই 36শে জুলাইয়ের পরে আমরা কিছু কিছু দিক থেকে বেনিফিট পাচ্ছি, কথা বলতে পারতেছি, স্পেসটা পেয়েছি, হয়তোবা করাপশন কমেছে, কিন্তু যদি গোড়াতে যাই যখন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা কি বলি, ওখানে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে, বিচার ছিল না, গুম খুন হয়েছে, মানবাধিকারের লঙ্ঘন হয়েছে এবং লুটপাট হয়েছে, এটা বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস যে হয়েছে, এটার পিছনে আসলে কারণটা কি, কোত্থেকে এটা ডিরাইভ করলো? এখন ধরেন ঘূর্ণিঝড় হলে কি বলে যে ওখানে তাপমাত্রা বেড়ে গেছিলো, গ্রিন হাউস গ্যাসের কারণে এই সেই, এবং ওখানে ডিপ্রেশন ক্রিয়েট হয়েছে, তারপরে ঘূর্ণিঝড় হয়েছে। কিন্তু এই যে আমাদের যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের পিছনে যদি আমরা তাকাই, এই যে কেন করাপশন আসলো, কেন আপনার এখানে এক্সট্রা জুডিশিয়ালি কিলিং আসলো, কেন এখানে আপনার বিভিন্ন নেতা নেত্রীদেরকে, বিরোধী দলের তাদেরকে আইনকে অপপ্রয়োগ করতে হলো তাদের উপরে, একটাই কারণ। আমি মনে করি যে পুরা জিনিসটা ডিরাইভ করেছে নেতা এবং নেতৃত্ব থেকে। যখন নেতারা ক্ষমতায় চলে আসেন, যেমন মিষ্টি এক জায়গায় পড়লে অনেক দেখবেন পিঁপড়া মাছি টাছি আসে, তো নেতা যখন একটা ক্ষমতার সংস্পর্শে যান, তার পাশে কিন্তু ইমিডিয়েটলি কিছু দানবীয় কারিগর আসতে থাকেন, এবং নেতারা যখন দানবীয় কারিগরদের দ্বারা পরিবেষ্টিত থাকে প্রাসাদের ভিতরে, জনগণের সাথে তারা বিচ্ছিন্ন করে ফেলে, তারা তকমা দিবে, বেশ বড় বড় তকমা দিবে, এবং ওনার মাথায় ঢুকাবে, এবং নেতৃত্বে যারা আছে সবাইকে একটা কথা বলবে যে আপনি এইটা করলে 5 বছরের জায়গায় 10 বছর থাকতে পারবেন, 15 বছর থাকতে পারবেন, 50 বছর থাকতে পারবেন, 42 সাল পর্যন্ত প্ল্যান করেন। আর এটার জন্য কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধু এই নির্বাচনটাকে নিয়ে আপনি একটু তালবাহানা করবেন, এবং যেই জায়গায় স্ক্রু করা দরকার ওখানে কোথায়ও আপনার কারিগর লাগবে, কিছু কোর্টে, হাইকোর্টে কিছু কারিগর লাগবে, পুলিশে কিছু কারিগর লাগবে, প্রশাসনে কিছু কারিগর। এই দানব বানানোর জন্য কিন্তু রাষ্ট্রটাকে, কিছু দানবীয় রাষ্ট্র হওয়ার জন্য কিছু কারিগর অটোমেটিকলি চলে আসে পিঁপড়ার মতো, এবং ওরা এসে এমন একটা ফর্মুলা দিবে, এই নেতা হয়ে যায় কিন্তু স্বৈরাচার। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলির দিকে আমরা খেয়াল করতে পারি না। আমরা ঠিক আছে করাপশন, আপনি ধরেন আগের সময় আমাদের একজন বাংলাদেশের সবচেয়ে আমি মনে করি যে শ্রদ্ধাভাজন ব্যক্তি, নেতা বলতে পারেন,
বাংলাদেশে এখন ওনার কি হয়েছে, ওনাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান ওনার পরিবারকে একটা ব্যক্তিগতভাবে টাকা দিয়েছেন ওনার স্বামীর জন্য একটা চ্যারিটি করার জন্য। কিন্তু কি হলো, এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের টাকা না, এটা একটা উপহার, উনি এটা ব্যবহার করবেন। কিন্তু ওনার এটাকে বলা হলো যে না, উনি ক্ষমতার অপব্যয় ব্যবহার করেছেন, ওই ট্রাস্টটা ওনার বাসার অ্যাড্রেসে হয়েছেন। কিন্তু যেই বাসাটা, এটাও কিন্তু পার্লামেন্ট অ্যাপ্রুভ করে ওনাকে দিয়েছে। ওই পার্লামেন্টে কিন্তু ওই সব দল ছিল, যেই দল সবগুলি দল মিলে কিন্তু পার্লামেন্টেই একমাত্র বাড়ি অনুমোদন দেওয়া হয়েছিল যে উনি যেই বাসাটাতে থাকতেন আমার জানা মতে। তো এখন করে দিল, করলো কেন? একটাই কারণ, ওই যে দানব বুদ্ধি দিয়েছে যে ওনাকে তো ফাঁসাতে হবে, পপুলার নেতা, আপনার ইলেকশনে যদি ওনাকে বাইরে রাখতে পারেন তাইলে আপনি পাশ করে যাবেন। তো দানব বলছে কীভাবে করতে হবে, এক দানব হয়ে গেছে দুদক, এক দানব হয়ে গেছে লোয়ার কোর্ট, এক দানব হয়ে গেছে হায়ার কোর্ট। আপনি ওনাকে একজনে 5 বছরের দিয়ে দিল, কারণ আইনে তো আসে না। 5 বছরের পরে দেখা গেলো যে না, 5 বছর পরে তো উনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। হাইকোর্টে একদম রকেটের মতো স্পিড গতিতে ওনাকে আবার এটা 10 বছর করে দিলেন। অ্যাকচুয়ালি আমি যেই কথাটা বলতেছি যে মেইন যে কজটা, এই কজটা হলো কি জানেন, আমরা যখন নেতাদেরকে আমরা পছন্দ করি, ক্ষমতা দিই, এই নেতাদের এবং নেতৃত্ব তার পাশে যারা আছে, লিডার অ্যান্ড লিডারশিপের ক্রাইসিসের কারণে বারবার কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ে পড়তে হচ্ছে। আমরা 90 সালেও পড়েছি, এবং এটাই দেখেন 86-এর নির্বাচন যদি সঠিক দিয়ে দিত এটা হইতো না, ঘূর্ণিঝড় 90-তে। 88-তেও যদি বলতো সরি ঠিক আছে বসেন, আপনারা না করলে আপনারা যেভাবে চান এইভাবে আমি নির্বাচনটা করি, তাইলে কিন্তু 90-এর ঘূর্ণিঝড় বা অভ্যুত্থান হোয়াটএভার আপনি বলেন হতো না। কিন্তু আপনি যদি 14, 18 এই সমস্ত প্রফেশন না করতেন, এই 24-এর এই আন্দোলন হতো না। এটা ডিরাইভ করছি কিন্তু যে মানুষ থেকে আপনাকে স্বৈর শাসক করে ফেলবে, আপনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে, জনগণের আশা প্রতিফলিত হবে না, আর আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে আপনি গুম করবেন, খুন করবেন, আপনার আবার এই দানবদেরকে খাওয়ানোর জন্য লুটপাট করবেন, ওরা তো বেশি খায়, টাকা পয়সা বেশি লাগবে, করতে যাই বিচ্ছিন্ন হয়ে যান। মানুষও তো পারে না, কতক্ষণ আস্তে 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 ওখান থেকে এসে এই হয়। তো যেই কথাটা জিল্লুর ভাই বলতেছিলেন যে আসলে আমরা কি পেয়েছি, আমরা কি এখন নেতৃত্ব পেয়েছি? হ্যাঁ, আমরা স্পেস পেয়েছি আলহামদুলিল্লাহ। একজন আমাদের বিশ্ববরেণ্য নেতা আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আপনি যদি, আমি ব্যক্তিগতভাবে দেখি যে আগে কে কি বলতো অহংকারের সাথে, এখন কে কি বলে, এখন একজন অ্যাডভাইজার কিভাবে কথা বলে, আপনি বিশ্বাস করেন এটা একজন অ্যাডভাইজার জনগণের নেতা এইভাবে কথা বলতে পারেন? আমি আছি, আমি দেখি অনেক সময় নিজে। এবং একজন এই দেখেন আমাদের কয়েকজন ইয়াং নেতাকে আল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় সম্মান দিছে। আমার মনে হয় শেখ মুজিবের পরেই ওনারা এত সম্মান পেয়েছেন। কিন্তু সম্মানটা তো আপনাকে আল্লাহ একটা ডায়মন্ড দিয়েছে, আপনি তো এটাকে ওইভাবে রাখবেন না। আপনাকে এটা দিয়ে যদি জুতা পরিষ্কার করেন তাহলে তো হবে না। আপনার কথা, আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, আমি যখন দেখি যে ওনার একজন ইভেন এই যারা এইটার মানে এই যে গভর্নমেন্টকে পাল্টানোর ব্যাপারে আন্দোলনের পক্ষের শক্তি 4 ভাগ হয়ে গেছে। এবং আগে যেরকম ধরেন হয়তো যে না ঠিক আছে এই ধর্মের রাজনীতি করে ওরে ফাঁসি দাও, ফাঁসি দেওয়ার পরে আরেকজন রয়ে গেল, ওর এই পার্টি আর ওই পার্টির নামকে যোগ করে দাও, যোগ করে দিয়ে ওকেও ফাঁসির কাছাকাছি নিয়ে আসো। তো এখনও দেখতেছি যে এই কথাটা একই রকমের, কিন্তু পার্সোনাল অ্যাটিটিউড কিন্তু সেম। আমি আসছি আবার আপনার কাছে, আমি আসছি প্রফেসর মাহবুবুর রহমান। আপনি শুনছিলেন এবং এই পরিবর্তনের পরে অনেকগুলো, এখন তো সরকার প্রধানকে কেউ কেউ 50 বছরও চাই, তিনি নিজের মুখেই বলেছেন। আমরা প্রচুর সংস্কারের কথা শুনি, আমরা একসময় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা শুনলাম। একজন মন্ত্রী বললেন যে তারা এবং বিদেশে যাচ্ছেন আরও কিছু কতিপয় কর্তা ব্যক্তি, সাউথ আফ্রিকা, সেখান থেকে ঘুরে এসে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আমরা কিছু শুনছি না। এবং সবচেয়ে বড় যেই এক্সারসাইজটা আমরা দেখলাম সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন করে ঐকমত্যের একটা এক্সারসাইজ গত কয়েক মাস ধরে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। আমার যদ্দূর জানা যে বেশ কয়েক বছর আগে বা দশকও বলতে পারি আমি, আপনার নিজেরও একটা ঐকমত্যের উপরে বই লেখা আছে। সো এই ঐকমত্য আসলে কতখানি আপনি দেখতে পাচ্ছেন, বা ঐকমত্য
প্রতিষ্ঠার যে প্রয়াস সেটা আসলে কতটা সায়েন্টিফিক আমি জানি না। আপনি ধন্যবাদ জনাব দিলরুর সহ আলোচক জনাব মুজিব ভাই এবং তৃতীয় মাত্রা অগণিত দর্শক শ্রোতা। আপনি যথার্থই বলেছেন যে ঐকমত্যের যে প্রয়াস এটার অগ্রগতিটা সবারই আগ্রহের বিষয়, যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় যেতে চাই, এই পথে প্রতিবন্ধকতা কি, আসলে তো অ্যাসেসমেন্ট হওয়া দরকার। তো আমি বলবো যে ঐকমত্যের উদ্যোগটা ভালো, এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো যে একটা সিভিল সমাজ, একটা নাগরিক সমাজকে একটু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হলে আলাপ আলোচনাটা সবচেয়ে উত্তম পদ্ধতি, অ্যাজ অপোজ টু সংঘাত। কারণ রাজনৈতিক ব্যবস্থায় যত বেশি গোলযোগ এবং সংঘাত হবে, গণতন্ত্র তত বেশি বাধাগ্রস্ত হবে। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার দরকার হয়। তার উপরে যারা অপারেট করেন তারা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে তারা যদি সবাই এগ্রি করেন যে আমরা এর বাইরে যাব না, এর মধ্যে থেকেই আমাদের দ্বিমত যে থাকবে তা না, দ্বিমতটা খুবই ন্যাচারাল। ঐকমত্য মানে সব বিষয়ে একমত হবে এটা নয়, তবে মেজর ইস্যুগুলোতে কাঠামোতে একমত হতে হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা উদ্যোগ ভালো, বাস্তবসম্মত, যে রাজনৈতিক দলগুলো 30টার মতো দল এত দীর্ঘদিন তারা একসাথে বসে এক ছাদের নিচে আলাপ আলোচনা করেছেন, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা তারা করেছেন, এটা প্রশংসনীয় এবং একই সাথে যারা এটা ফ্যাসিলিটেট করেছেন তাদেরকে অভিনন্দন। তবে সমস্যাটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে ঐকমত্য কি এলিট কনসেনসাস, যে যারা একটু মানে সমাজের প্রধান ব্যক্তি বা দল শুধু তাদের মধ্যেই হয়ে গেলে এটা কি জাতীয় ঐকমত্য হয়? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হলো যে তারা নিজেরাই একমত হবেন দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে, এটা খুব কমই হয়, খুব কমই হয়। তার উপরে যেটা সবচেয়ে আমার মনে হলো যে ঐকমত্যের জন্য কিন্তু জনমতের প্রতিফলনও দরকার হয়। কারণ ঐকমত্য কোনো চাপিয়ে দেওয়ার জিনিস না, এটা হচ্ছে অনুসন্ধান করার বিষয়। সমাজের অভ্যন্তরে মানুষের চেতনা, তার উপলব্ধি, তার আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করবার বিষয়। তো সেজন্য ডেফিনেটলি একটা এডুকেটেড এনলাইটেন গ্রুপ, সেটা রাজনৈতিক দল হোক, নাগরিক সমাজের লোকজন হোক, তারা এটাকে এগিয়ে আনতে পারে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু জনগণের হাতেই ছেড়ে দিতে হবে, তার উপরে কোনোটাই টেকসই হবে না, এটা মনে রাখতে হবে। তো সেই জন্যে আমার কেন জানি মনে হলো যে ঠিক জনগণকে যেইভাবে গুরুত্ব দিয়ে ইনভলভ করে এটা হওয়ার কথা ছিল সেভাবে হয়নি এখনও। যে এত বৈপরীত্য এতটা এইভাবে যেত না যদি কারোর মধ্যে ধারণা হতো যে আমরা একমত হলেই কারবার শেষ। কেমন, এটা কিন্তু ভুল ধারণা। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু জিল্লুর আপনাকে ধন্যবাদ, আপনি আমার বইয়ের রেফারেন্সটা টেনেছেন। দেখুন, শিক্ষকদের একটা স্বভাব হলো তারা তাত্ত্বিক কচকচানিতে চলে যায়। আমি কিন্তু তাত্ত্বিক কচকচানিতে যাব না, সংক্ষেপে শুধু দুটো জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করব। ইমানুয়েল কান্ট, এই ঐকমত্য নিয়ে জন রাল, ইমানুয়েল কান্ট, তারপর কর্টিসান, এরা অনেকে আলোচনা করেছে। তো এর মধ্যে একটা সুন্দর কথা, যে পলিটিশিয়ানস ক্যানট রুল only according to his or her own will, but following a rational will which should correspond to what all citizens might want. Yeah. This rational will is identified by the public use of reason, applied to the public powers, and expresses the rights of the citizens.
এখানে কিন্তু একটা দেখার বিষয় যে কেন জনগণের কাছে যেতে হয়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সার্বভৌম ক্ষমতা কিন্তু জনগণের। এটাকে যখন যেখানে কার্টিল করা হয় সেখানেই কিন্তু বাধাগ্রস্ত হয়। যেমন নির্বাচনের কথা এসছে, আসলেই বিগত সরকার যদি ওই জায়গাটায় অন্তত একটু রেসপেক্ট যদি শো করতে পারতো, এই যেটা বললেন না ওইসব প্ল্যানগুলি খারাপ, আমি অতদিন থাকবো, এটা কিন্তু খুবই এটা জনগণের উপরে চাপিয়ে মানুষ চায়, এটা কিন্তু জনগণ চায়, এটা জনগণের বক্তব্য। এভরিথিং ইজ ডান ইন দ্য নেম অফ জনগণ, সবই তো জনগণের নামে করা হয়। তখন প্রশ্ন দাঁড়ায় জনগণ কি? জনগণের একটা বিমূর্ত ধারণা। আসলে এটা খুব সহজ সুন্দর শব্দ। মানে অনেক সময় যেমন ফ্যামিলিতে দেখা যায় যে হয়তো বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা নিজের চায় কিন্তু সাহস করে না, জানে যে ওনার আরেকটা বাচ্চার প্রতি বাবা মায়ের আদর একটু বেশি, যদি এটা ফিল করে বলে যে ওই কিন্তু বলছে আমাকে, সো নিজেরটাকে একটু ইয়ে করে সাবসাইড করে। তো এখন কিন্তু এটাও সত্যি নয়। ইফ ইউ ইউজ দ্য নেম অফ জনগণ পাবলিক অ্যান্ড দেন ইউ ডোন্ট রেসপেক্ট দ্যাটস এ প্রবলেম। কদিন আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এসেছিলেন আমাদের ইউনিভার্সিটিতে একটা আলোচনায়। তাদের একটা খুব মজার জিনিস যেটা শিখার মতো, যে হ্যাঁ এটা আমরা বুঝি আজকের দিনে প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করা যায় না, জনসংখ্যার এত বিশালতা, কিন্তু তারপরেও তাইলে সুইজারল্যান্ড কীভাবে করে? তিনি বললেন যে তাদের টাইম টু টাইম একটা নির্দিষ্ট সংখ্যক লোক যদি সাইন করে তাহলে কিন্তু এই সব ইস্যু রেফারেন্ডামে দেওয়া যায়। এটা সত্যি কথা, রেফারেন্ডাম ঘন ঘন করলে এটা ব্যয়সাধ্য ব্যাপার, এত সহজ কাজ নয়, এবং এটা খুব সিম্পলিফাইড ওয়েতে পিপলের কাছে যেতে হবে। তো এটাতে সুবিধাটা হলো যে রাজনীতিবিদরা কিন্তু অ্যাকাউন্টেবল থাকে জনগণের কাছে, এবং ওই জায়গায় কোনো কারচুপি না করে ওইটাকে রিফ্লেক্ট করতে পারলে কিন্তু সবার জন্য ভালো, ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য পলিটিশিয়ান। আর একটা কথা যেটা মানে মুজিব ভাই নিজে বলছেন, কথাটা খুব সুন্দরভাবে বলা যায় যে লর্ড অ্যাক্টন ব্রিটেনের যে ছিলেন, এই লর্ড অ্যাক্টন সুন্দর কথা বলছেন যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আসলে ক্ষমতা খুব বেশি, এই জন্য আমরা কথায় বলি যে খাবার দাবার ভিটামিন খুব উপকারী, কিন্তু ভিটামিন যদি বেশি খাই কেউ তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। ক্ষমতা দরকার, সরকার কিন্তু ক্ষমতা নিতেই হবে, থাকতেই হবে, নাহলে তো গভর্নমেন্ট ক্যানট ফাংশন এবং মানুষ কেয়ার করবে না, সমাজ সঠিকভাবে চলবে না। কিন্তু সেটা যদি ট্রাস্ট না হয়, এটা যদি অস্ত্র হয় তত সমস্যা। সেই জন্য কিন্তু ম্যাক্স ওয়েবার অথরিটি তিন ধরনের তিনি বলেছেন সমাজ, একটা ট্রেডিশনাল অথরিটি, একটা ক্যারিজমেটিক অথরিটি, একটা ন্যাশনাল লিগ্যাল অথরিটি। ট্রেডিশনালটা তো আমরা যাচ্ছি না এখন, ক্যারিজমেটিক কিন্তু প্রবলেম আছে আমাদের এখনকার কথাই যদি ধরি, উইথ অল ডিউ রেসপেক্ট। দেখুন রাষ্ট্র সমাজ শুধুমাত্র ক্যারিজমার উপর ভিত্তি করে চলে না, চলতে পারে না। কারণ তাহলে হয় কি, যে যার মতো কাজ করে, শোয়িং অনার অ্যান্ড রেসপেক্ট, অল দ্য রেভারেশন, অল দিস টু দ্য মেইন লিডার, অ্যান্ড হয় তারা অথর্ব, অক্ষম, অকর্মণ্য, কেমন তো জানে যে দে আর নট অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, দে আর অ্যাকাউন্টেবল টু অনলি ওয়ান পার্সন। যে শেখ হাসিনার সমস্যাটা কী ছিল, সবাই বলতো তোর মানে এমনটা গিয়েছিল, কেন ইমাজিন যে খালি আমার নেত্রী, আমার নেত্রী, আমার নেত্রী, আর তোমার জনগণ কোথায়? আচ্ছা, তারপরে তো একজন বলেই বসলো যে আমি শুধু ওনার শেখ হাসিনার ক্যান্ডিডেট না, আমি তো ভারতের প্রার্থী। আচ্ছা, এই কথা যখন বলে তখন তার আনুগত্য দেশের প্রতি থাকে, জনগণের কথা বাদ দিলাম। তো লাস্ট কথা যেটা আমি বলবো, এই জন্য ন্যাশনাল লিগ্যাল অথরিটি, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, এবং তার যে আইনগত কাঠামো এটা খুবই সুচিন্তিতভাবে করা দরকার বাংলাদেশে। এই জন্য এই মুহূর্তে আসলে আমরা সংবিধানকে নতুন করে যদি সাজাতে চাই, তাহলে আমাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বের করতে হবে যে কোথায় ব্যত্যয় ঘটলে সমাজ দেহে রাষ্ট্রযন্ত্রের রোগ ঢুকে যায়। কিছু কিছু ভাইরাস আছে, এইগুলো কিন্তু ঢুকলে এই শুধু ক্যান্সারের চাইতে মারাত্মক, তখন শুধু রেডিয়েশনে কাজ করে না, কেমো দিতে হয়। হ্যাঁ, এই জুলাই অভ্যুত্থান হয়ে গেছে সেরকম কেমো, কিন্তু আমরা মনে হয় সেই কেমোটাও ঠিক মতো ইউজ করছি না। মিস্টার হক, রাজনৈতিক দলের প্রশ্ন, নেতৃত্বের প্রশ্ন ডক্টর রহমান আলোচনা করছিলেন।
সো বাংলাদেশের একটা বড় সমস্যা, যে আপনি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন, প্রতিষ্ঠান বলি যাই বলি না কেন, পলিটিসাইজেশন একটা বড় সমস্যা। এবং আগে যখন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তখনও আমরা এটা শুনেছি। এখন যখন রাজনৈতিক দল নয়, একটা অন্তর্বর্তীকালীন সুশীলদের সরকার, তখনও কিন্তু আমরা দলীয়করণের কথা শুনছি। কয়েকদিন আগেই একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটিতে আমিও ছিলাম, সেখানে সরকারের একজন উপদেষ্টা বলছেন যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা গেল সব কিছু রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিচ্ছে, তো আমাদের তো কিছু করার নাই। তো আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, আপনি কি দেখেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রফেসর মাহবুব ভাই যে বললেন, সত্য কথা কি যে আমি আবারও নেতা নেতৃত্বে আসছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, একজন যদি সঠিক নেতা বসে যান, ওনার ভিতরে যদি সততা থাকে, দেশপ্রেম থাকে, এবং উনি যদি ধরেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিএ পিএস এদের প্রতি যদি অন্ধ থাকেন, তারা কি এবং কানে না শোনেন তাদের কথা, তাদের পরিচয় যদি সামনে না আনেন, উনি যদি শুধু রাষ্ট্রটাকে আইনের উপরে প্রতিষ্ঠা করে দেন যে গভর্নমেন্ট শুড বি অফ লস রাদার দেন অফ ম্যান, ওনার আশেপাশের চামচা চামুন্ডদের মধ্যে এবং ওনার যে ইচ্ছা শক্তিটাকে যদি উনি কন্ট্রোল করেন, করে যদি উনি আইনটাকে শ্রদ্ধা করে শুধু আইনের উপরে যদি রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করতে পারে, তাইলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। এখানে জনগণের সমস্যাও নাই, এখানে রাষ্ট্রের বা সরকারের সমস্যাটাও নাই। এখন আপনি যেই জিনিসটা বললেন অ্যাকচুয়ালি দুঃখজনক। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছি আগেই যে আমি কোনো পার্টির নাম বলবো না বা নেতার নাম বলবো না, আমি বলতে চাচ্ছিও না। অ্যাকচুয়ালি নেতৃত্বের ব্যর্থতা কিন্তু আগে যা ছিল, আগে যদি থেকে 100%, এখন কিন্তু 70% আছে। আপনি আগের গভর্নমেন্ট কি মনে করেছে যে আমি যদি পুলিশ, আর্মি, বিডিআর, নেভি, এয়ারফোর্স, প্রশাসনে যদি আমার দলের লোক বসাই দিই আমি সেফ, ঠিক আছে? কিন্তু তাকে তো সেফ করে নাই দলীয়করণ। এটা থেকে আমরা শিক্ষা না নিয়ে, এই যে আপনি অ্যাডভাইজার সাহেবের কথা বললেন, এটা আমি শুনেছি একটা অনুষ্ঠানে রিসেন্টলি, উনি বলছেন যে দুইটা পার্টি কম্পিটিশন লেগে গেছে কোথায় কাকে বসাবে। তা আপনি সততার কথা বলেন, সততা কিন্তু ইটস এ হিউজ একটা ইস্যু। নেতাকে সৎ হতেই হবে। আপনি মিশরে যে মোরসির গভর্নমেন্ট, এর চেয়ে সৎ গভর্নমেন্ট কিন্তু নাই হিস্ট্রিতে। ওনার ওয়াইফও ওনাকে ফার্স্ট লেডি বলতেন না, উনি ওই প্রাইমারি স্কুলের টিচারই করতেন, কিন্তু সততা কিন্তু ওনাকে রক্ষা করে নাই, বিকজ হি ওয়াজ নট এ গুড ম্যানেজার। ওনার সবচেয়ে, আমি এটা নিয়ে আমার এক ফ্রেন্ড, আমার কয়েকটা ইজিপশিয়ান ফ্রেন্ড আছে, রেভুলেশনে তারা কাজ করছে, পরে দেশ থেকে চলেও যেতে হয়েছিল কিছুদিন, বলল যে যখনই আমরা সবাই মিলে, সাধারণ মানুষ মিলে বিজয় ঘটলো, ঘটার পরে এইটা একটা পার্টি নিয়ে গেল, আমরা যারা জনগণ ছিলাম তারা বিচ্ছিন্ন হয়ে গেলাম। তো যখন আবার ওই যে দানব সোচ্চার হয়েছে, ওদের পার্টি গেছে কিন্তু জনগণ যায় নাই, যার জন্য এটার পরাজয় হয়েছে খুব তাড়াতাড়ি। এখন আমি একটাই দেখতেছি, এখন দেখেন একজন দলীয়করণ করছে, আপনি এখানে তো যোগ্য লোকটা, ক্যাপাবল লোকটাকে দিবেন, যোগ্য, সৎ এবং যে চালাইতে পারে। কিন্তু আপনি কি করতেছেন, আপনি দলের একটা লোক এখানে পুশ করে বসাই দিচ্ছেন, এবং ওই লোকটা আপনার আগামী নির্বাচন যেই কারিগরি ওইটাতে আপনার পক্ষে কাজ করবে এই নিয়তে বসাচ্ছেন। তাহলে আপনি সৎ কোথায় থাকলেন? আপনার ডিফারেন্স কোত্থেকে, আপনার পার্থক্যটা কোত্থেকে হলো না। অ্যাকচুয়ালি আপনি শুধু ওই জায়গাতে না, আপনি কথা দেখেন না, আগের কথা এখনের কথা নাই। আমরা তো অনেক শান্তি পাচ্ছি, অনেক দিক থেকে পাচ্ছি, অনেক ধরেন পত্রিকা লিখতে পারতেছে, অনেক কিছু। আপনি দেখেন যারা দানবের কারিগর, দানবীয় রাষ্ট্রের কারিগর ছিল, তাদের ব্যাপারে কিন্তু নিউজ পেপারে কোনো খবর পাবেন না। এই যারা এখন এটার, এই আন্দোলনের পরে যারা এখন ভবিষ্যৎ আপনার ক্ষমতার জন্য কাজ করতেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য, তারা দেখেন এগুলি নিয়ে ব্যস্ততা নাই, একজন একজনের সাথে লেগেই আছে। কিন্তু পুলিশ মানে পত্রপত্রিকা লিখছেন না, কিন্তু ধরেন ব্যবস্থায় কি হচ্ছে, বিচার কি হচ্ছে, বা এই যে আগের এত দুর্নীতির কথা আমরা শুনেছি, সেগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা কি আপনি নিতে নেবেন কোত্থেকে? কারণ আপনার ফোকাস তো ওইটা না। আমি যে কথাটা আবারও বলতেছি, উনি একটু ইন্ডিকেট করেছেন যে শাসকের কথাটা। আগে আমরা কেন এই কাজগুলি, এই অধপতন কেন হইল, এত কষ্ট, এত রক্ত কেন আমাদেরকে দিতে হলো, এই জিনিসটা থেকে শিক্ষা নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এই কাজগুলি রিপিটেশন না করি, তাইলেই তো এটা সফলতা আসবে।
আমরা একত্রিত থাকতে হবে, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে বিনয়ী হইতে হবে, এবং আমাদেরকে আপনি দেখেন কোনো অল্টারনেটিভ নাই এখন ইউনিটি ছাড়া, অল্টারনেটিভ নাই। এখন আপনারা ফাইট করছেন, কিন্তু যারা এই 14 বছর এই দানবীয় রাষ্ট্র চালাই গেল, তাদের এরাই কিন্তু সবচেয়ে বেশি চাঁদাবাজি এখন করতেছে। আপনি যান টেলকোতে যান, আপনি ওয়েলে যান, আপনি টোলে যান, আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিসে যান, মাসে হাজার হাজার কোটি টাকা ওরা কিন্তু নিয়ে যাচ্ছে সাইলেন্টলি। কেউ লন্ডনে বসে খাচ্ছে, কেউ জেলখানায় বসে খাচ্ছে, ওদের চাঁদা কিন্তু যাচ্ছে। কিন্তু এখন আবার একটা আসছে যে এই দল চাঁদাবাজি করে। আর এই দল যে চাঁদাবাজি করে, এই যে মার্কেট, এইগুলি তো আগে ছিল 14 বছর একটা সিস্টেমের ভিতরে ছিল, ওরাও চাঁদাবাজি করছে, ওদেরকে বলছে যে ওরা লিজ গ্রহীতা। তো যখনই এটা শেষ হয়ে গেল, এটা উচিত ছিল যে লিজ ক্যান্সেল করে নতুন লিজ দেওয়া, তাইলে তো আর চাঁদাবাজি হতো না। কিন্তু দেখেন এখানে ওই যে দানবীয় রাষ্ট্রের কারিগররা কিন্তু এখনও রাষ্ট্রের মেশিনের ভিতরে বসা আছে, বসে ওইটা প্রটেক্ট করে যাচ্ছে। কিন্তু আপনি জানেন, ইউ উইল বি সারপ্রাইজ টু নো, আমি কাগজপত্র দিয়ে দিছি একদম, আমি নিজে দেখা করেছি, আমি বাংলাদেশ ব্যাংকে দিয়েছি, আমি দোদোকে দিয়েছি, সবাইকে। দোদোকের চেয়ারম্যান তো এখন সৎ, নিঃসন্দেহে। ওখানে যে কমিশনার কয়েকজন আছে তারাও সৎ। কিন্তু নিচের লেভেলে দুইটা জিনিস নাই। এক হলো আপনার ক্যাপাসিটি নাই, আপনি জানেন না এটাকে কীভাবে ডিল করতে হবে। এই ধরনের বড় লুটপাটের কেস তো এফিসিয়েন্সি নাই, সততাও নাই, সত্য কথা যেটা। ওই যে ব্যাংক থেকে আপনি ধরেন একটা ব্যাংক 92% কীভাবে খেলাপি হয়। সেন্ট্রাল ব্যাংক কোথায় ছিল? এখন সেন্ট্রাল ব্যাংকে কি নতুন লোক আসছে? সেম লোকগুলিই তো বসে আছে। এখন তাদের চাকরির জন্য এদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। তো এখন মেইন জিনিসটা হয়েছে, এটা ঠিক হয়ে যেত যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওইদিকে ফোকাস থাকতেন যে না আমরা সুশাসন দেব, আমরা এগুলিকে বিচার করব, আমরা ক্ষমতার জন্য আমরা আমাদেরকে কম্প্রোমাইজ করব না, এবং আমরা তারা যেই জিনিসটা করছে এটার বিপরীতে এসে মানুষকে একটা মানে শান্তিময় এবং পিসফুল এক বাংলাদেশ করব, গণতন্ত্রে ফিরিয়ে দিব, তাইলে কিন্তু এই কনফ্লিক্টটা হতো না এখন। কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি না ব্যক্তিগতভাবে। ডক্টর মাহবুবুর রহমান, এই যে মিস্টার মুজিবুল হক যে কথাগুলো বললেন, আমি এই কথার সূত্রে হুবহু উনি যেটা বলছেন সেই প্রসঙ্গে না গিয়ে আমি এই কথাটাকে অন্য একটা ফ্রেমে আলোচনা করতে চাই। যে এই যে ধরেন একজন গ্লোবাল আইকন, আমরা সবাই মনে করেছি যে তিনি দেশের অনেক কিছু বদলে ফেলবেন, সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমরা যদি শুধু একটা ক্রাইসিস অ্যাড্রেস করার কথা বলি, ধরেন রোহিঙ্গা ক্রাইসিস, এবং আপনার শরণার্থে নিশ্চয়ই আপনাদের দুজনেই শরণার্থে যখন জাতিসংঘ মহাসচিব আসলেন বাংলাদেশে, তখন তিনি বললেন যে আগামী বছর ঈদের সময় এই রোহিঙ্গারা গিয়ে মিয়ানমারে ঈদ করবে। তো আমরা তো দেখছি এক ঈদ গেল, আরেক ঈদ আসছে, এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন আমরা দেখলাম রোহিঙ্গা নিয়েও একটা ইভেন্ট হলো, তিনি আবার 7 দফার কথা বললেন। কিন্তু আসলে কার্যকর কী হলো? মানে আমি যদি গত 1 বছরের একটা হিসেব করতে যাই, কোনো ন্যূনতম কোনো অগ্রগতি আছে তো? আমাদের রেটোরিক আর রিয়েলিটির মধ্যে তো একটা সবসময়, সেটা রাজনীতিবিদ হোক আর সুশীল হোক আর এভিল হোক, একই রকম তো চিত্র। ধন্যবাদ। আই ফুলি এগ্রি। সেটা তো হচ্ছে যে আসলে সততার সাথে দক্ষতা প্রয়োজন, আর রেটরিকের সাথে রিয়ালিটিটা আমাদেরকে দেখতে হবে। এই রোহিঙ্গা সমস্যাটা যিনি দিয়ে গেলেন, তিনি যেই পুরস্কার পাওয়ার আশাই করেছিলেন সেটা আশা না পুরিল, স্বাদ না মিটিল, তার মধ্যে চলে গেল। তো আমরা ভাবছিলাম যে এখন যিনি আমাদের গ্রেট লিডার, তিনি হয়তো আরেকটা নোবেল প্রাইজ পাবেন, কারণ আমরা আশাও করেছিলাম যে ওনার হাত ধরে হয়তো ওনার যে ওয়ার্ল্ড ওয়াইড যে পজিশন, দ্যাট উইল হেল্প আস। কিন্তু মনে রাখতে হবে যে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে এই কোনো একজন, তিনি যেই লেভেলেরই হন না কেন, কোনো জাদুমন্ত্র বলে কথার দিয়ে এটা সমাধান হয়ে যাবে ব্যাপারটা তা নয়। শুধু কথায় আসলে কোনো সমস্যারই সমাধান হয় না, এবং কয়েকটা ফটো সেশন সাময়িকভাবে মানুষের মন জয় করা যায়। হ্যাঁ, এবং কয়েকটা ফটো সেশন আমি অনেক জায়গায় দেখুন, আন্তর্জাতিক দুনিয়াতেও এটা মনে হয় কূটনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে, যে তারা বলে যে ধরেন খুব ডিফারেন্সেস রয়ে গেছে, তারপর বলছে আমরা দুই পক্ষ এই বিষয়ে সমাধানের জন্য একসাথে কাজ করবো বলে আমরা ঐকমত্যে পৌঁছেছি। বাহ, বিরাট ফাঁকি মাঝখানে রয়ে গেল।
তারপরে বলল যে আমরা বৈপরীত্য কমিয়ে এনেছি, এখন অর্থাৎ শুধু কাজটা বাকি আর কি, সেই কাজটা আর হয় না। রোহিঙ্গা ক্রাইসিসটাকে দেখা দরকার যে এটার স্ট্রাকচারাল কতগুলো লিমিটেশন আছে। যেমন ধরুন এখানে এটা জিও পলিটিক্যাল ইস্যুজ আর কনসার্ন, এটা কোনো ভাষণ দিয়ে এটা করার সমাধান সম্ভব না। এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসছেন, ইট সাউন্ডস গুড, বাট হোয়াট ইট প্রডিউস, কী দিয়েছিল আমাদেরকে? জাতিসংঘে একটা কনফারেন্স হবে, চমৎকার কথা। দুটো মেইন সমস্যা রোহিঙ্গা ক্রাইসিস এখন আমাদের জন্য, একটা হচ্ছে যে ইমিডিয়েট নিড, তাদের যে এই যে ডোনেশনটা দেওয়া হচ্ছিল এটা যখন পরিমাণ কমিয়ে দেওয়া হলো, তাতে হলো কি অস্থিরতা আর বাড়ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, ইনস্টেবিলিটি বেড়ে যাচ্ছে। তো অতএব কোনো অবস্থাতেই এই রিফিউজিদেরকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে বিরাট বোঝা সমস্যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, এটার জন্য কাজ করা লাগবে। সেইটুকু যদি করা যায় ডেফিনেটলি ওয়ান স্টেপ। বাট এই বিরাট সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের একটা বিগার অ্যাসপেক্টে দেখতে হবে। ধরুন এই যে গাজাতে যে ইয়েটা হচ্ছে, যে প্যালেস্টাইনের যে ক্রাইসিসটা, আপনি দেখুন এই ওই জায়গায় কিন্তু কেউ কথা বলতেছেন না। সেটা হলো যে জাতিসংঘের একটা আছে, এটাকে বলা হয় রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, R2P। অর্থাৎ যদি কোনো রাষ্ট্র তার নিজের জনগণের উপরে যদি সে জেনোসাইড চালায়, মানবতার বিরুদ্ধে অপরাধ করে, এথনিক ক্লিনজিং বা এই জাতীয় অপরাধ যদি করে, এবং তাহলে তার জনগণকে রক্ষা করার প্রথম দায়িত্ব রাষ্ট্রের নিজস্ব। এটা যদি না করে তাহলে বাকিরা এই রাষ্ট্রকে সহযোগিতা করবে টু গেট ইট রিজলভ। তা যদি না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার দায়িত্ব হচ্ছে যে এইটাকে এনশিওর করা বাইরের সকল শক্তি দিয়ে। সেখানেও যদি বলা হয় রাষ্ট্রের সার্বভৌমত্বের সম্মান করা হবে, কোনো তারা তো ওই R2Pর মধ্যে এটা রাখাই হয়েছে যে আন্তর্জাতিক দুনিয়া আসতে পারে। সেখানে বাধা হয়ে দাঁড়ায় কি জাতীয় ওই নিরাপত্তা পরিষদে, আরে নিরাপত্তা সিকিউরিটি কাউন্সিলে ভেটো দেওয়া। ভেটোর কারণে সব থেমে যায়। যেমন আমাদের চীনের ভেটোর কারণে, রাশিয়ার ভেটোর কারণে রোহিঙ্গার সমস্যা বারবার ঠিকই রয়েছে। আর প্যালেস্টাইনের সমস্যা তো মাশাআল্লাহ যুক্তরাষ্ট্র সেঞ্চুরি করে ফেলছে, এবং গত কিছুদিনের মধ্যেই তো 8 বার ভেটো দিল। সারা পৃথিবী একদিকে, যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসলো। এখন এবার কিন্তু রাষ্ট্রের স্লোভানিয়ার প্রেসিডেন্ট সুন্দর কথা বলছেন যে তাহলে এইসব ইস্যুতে ভেটো দেওয়া, এইটাকে ওই রাষ্ট্রের যে ভেটো পাওয়ার, এটাকে সাসপেন্ড করতে হবে। কারণ যদি ইউএনের যে চার্টার আছে তার এগেনস্টে তো কোনো রাষ্ট্র যেতে পারে না, তার তো এটা প্রমিস করে হয়েছে। কাজে সিকিউরিটি কাউন্সিলের কোনো মেম্বার এই ইউএন চার্টারের বাইরে গিয়ে কোনো ভেটো প্রয়োগ করতে পারবেন না। এইটা কিন্তু যদি সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি একমত হয়ে তারা যদি আন্তর্জাতিক অপরাধ আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার অ্যাডভাইজার নিয়ে দে ক্যান প্রসিড, এই ধরনের কংক্রিট পদক্ষেপ দরকার। কিন্তু আমি যদি বড় রাষ্ট্রের কোনো সমালোচনাই করব না, কিছুই বলিব না, শুধু সুন্দর সুন্দর কথা বললে তো হবেও না। এবং ওইখানে ওই স্ট্রাকচারাল লিমিটেশনকে দূর করা যাবে কি করে? এই সব সমস্যার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধা কারা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা দরকার, তাদের বিরুদ্ধে রিজিওনাল এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা দরকার। এগুলো করতে পারলে কিন্তু কিছুটা সামনের দিকে অগ্রসর হওয়া যাবে, অন্যথায় এই চিরা ভিজবে না শুধু এই ধরনের কথা। মিস্টার মুজিবুল হক, আপনি কথা প্রসঙ্গে আদালতের প্রসঙ্গ টেনে নিচ্ছিলেন, তো আমি একটু বুঝতে চাই যে আপনাকে মানে বিচার বিভাগের বর্তমান নিয়ে অবস্থা নিয়ে আপনার কোনো সংশয় আছে কি না, এবং থাকলে সেখানে আমাদের করণীয় কি? আপনি পুলিশের প্রসঙ্গটা, নির্বাচনের প্রসঙ্গটা টেনেছিলেন। আমরা জাতীয় নির্বাচন নিয়ে প্রচুর কথা বলছি, হবে কি হবে না, নির্বাচন কেমন হবে, সেগুলো নিয়ে নানা প্রশ্ন আছে। কিন্তু নির্বাচন করবার সক্ষমতার প্রশ্ন, যেটা দুদিক থেকে আপনারা নানা প্রসঙ্গে আপনারা অন্যভাবে আলোচনা করছেন, সেই সক্ষমতা সরকার আছে কিনা, বা পুলিশ যার একটা প্রধান বিষয়, যাদের ছাড়া আসলে নির্বাচন করা সম্ভব না, তাদের আসলে সক্ষমতা তৈরি হয়েছে কিনা?
থ্যাংক ইউ। আমি একটা জিনিসে আসতে চাচ্ছি, প্রফেসর মাহবুব যেটা বলেন যে রোহিঙ্গা ইস্যু কিন্তু বাংলাদেশের একটা মেজর ইস্যু এখন। এখানে কিন্তু উনি রাইটলি সেড, আর এটা কিন্তু মোর কমপ্লেক্স হয়ে গেছে। আপনি যদি দেখেন দিন যত যাচ্ছে কমপ্লেক্স, যে কালাদান প্রজেক্ট, মাল্টিমোডাল প্রজেক্ট, এটা হলো ইন্ডিয়ান। এই কালাদান প্রজেক্টটি হচ্ছে যে চিকেন নেকটাকে অ্যাভয়েড করার জন্য ওখান থেকে আপনার মাল্টিমোডাল প্রজেক্ট হয়ে ওদের যে পোর্ট থেকে সব জিনিসপত্র যেত ক্যালকাটা থেকে ওখানে হয়ে যেন ইনকেস কোনো ক্রাইসিসে যদি আমাদের ওই চিকেন নেক যেটাকে বলি এটা যদি বন্ধ হয়ে যায়, সুদের তাদের সাপ্লাই চেনটা যেন 7 সিস্টারে রাখে। ওইদিকে দেখেন চায়নার আবার কিয়াকফু প্রজেক্ট আছে, আপনার 160 কিলোমিটার 18 রেললাইন প্রজেক্ট, ওখানে পাইপলাইন আছে, সব কিছু আছে, ট্রেন লাইন আছে, এবং এটা আমাদের বাংলাদেশ থেকে মাত্র ধরেন 70-80 কিলোমিটার দূরে এই যে কিয়াকফু পোর্টটা হচ্ছে যেটা। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আরাকান আর্মি কিন্তু এখন কন্ট্রোল করে আমাদের সাথে, এবং রোহিঙ্গাদের যে এরিয়াটা ডিসপিউটেড এরিয়াটা, এখানে কিন্তু মায়ানমার আর কন্ট্রোলে নাই, সত্য কথা। তো ইটস এ ভেরি হিউজ কমপ্লেক্স। যেহেতু আপনি কথাটা তুলেছিলেন, রিসেন্টলি এটা নিয়ে একটু কথা হচ্ছিল, এবং লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজ সাহেব এনডিসিতে আমরা একটা কোর্সে ওনার সাথে, তো উনি বলতেছিল যে আরাকান আর্মির চিফ এক সময় আমাদেরকে বলছিল যে হোয়াই ডোন্ট ইউ হেল্প আস। তাইলে আমরা, উনি আবার বলতেছিলেন যে আমরা রোহিঙ্গা ইয়াং ওদেরকে ট্রেন করে যদি দিয়ে দিই, লেট দেম ফাইট, বিকজ এইভাবে এটা হবে না। আর আমাদেরকে প্যারালালি যেই দুই ইন্ডিয়া এবং চায়না আছে, তারা যেই স্বার্থের কারণে আমাদেরকে সাপোর্ট করছে না, আমরা তাদের স্বার্থটাকে নিশ্চিত করি যে তোমাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে না, ওদের থেকে আমরা আন্ডারটেকিং নিয়ে দিচ্ছি, তাদেরকে তাদের দেশে থাকতে দাও। আর এদিকে আরাকান তো ওই সাইডটা নিয়েই নিছে, ওই অ্যাকসেপ্ট দ্যাট 2 এরিয়া, যেই 2 এরিয়াতে এখন এই 2 প্রজেক্ট আছে। তো এটা ইনফ্যাক্ট আলটিমেটলি রাইটলি সেড, যে এটা বক্তৃতা দিয়ে মিটিং করে এইভাবে হবে না, যে এটা আমাদের গাজাতেও হচ্ছে না, সারা পৃথিবী বলতেছে যে এটা জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লিনজিং হচ্ছে, কিন্তু একজন শুনছে না, আর একজনের কারণেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তো হাউএভার এই জন্য এটা আমরা আরেকদিন আলাপ করবো এটা নিয়ে, এটা ভেরি কমপ্লেক্স এবং এটাকে অ্যাড্রেস করতে হবে। ইনফ্যাক্ট নেক্সট নির্বাচনটার কথা আমি আগে বলি। প্রথমেই বলেছিলাম যে দেখেন, নির্বাচনের কারণেই এত আন্দোলন, এত কিছু হয়েছে আমাদের, তাই না? নির্বাচনটা যদি আমরা শুধু মানুষের অধিকারটা প্রতিষ্ঠার জন্য দেখেন, 2091 সাল, 96 সাল, 2001 সাল, আমরা কিন্তু এই ধরনের আন্দোলন চিন্তাও করতে পারি নাই, বিকজ একটা মানুষের মাইন্ডসেট ছিল যে না, 5 বছর পর তো নির্বাচন আসতেছে, ভোট দিয়ে আমরা ওরে পছন্দ হয় না, চেঞ্জ করে ফেলবো। এখন কতগুলি জিনিস নির্বাচনটাকে আবার এখনও দেখছি নির্বাচনটাকে পিছানোর একটা টেন্ডেন্সি, যেই নির্বাচনের কারণে 36 জুলাই আসলো, তাই না? সেই নির্বাচনটাকে যত তাড়াতাড়ি দেওয়া যায় সবার জন্য ভালো। এখন বলে কি পুলিশ প্রশাসন ক্যাপাবল না, বলে যে আমাদের সিভিল প্রশাসন ক্যাপাবল না, দ্যাটস ট্রু, ঠিক আছে, কিন্তু আপনি তো এটাকে, আপনার একটা রিসোর্স তো আছে, এখানে সেনাবাহিনী আছে, নেভি আছে, আর্মি আছে, বিডিআর আছে, আপনি হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ কম্প্রিহেন্সিভ, যদি করেন এটা কালকে সকালেও করা যাবে, ইউ ইনভলভ দি মিলিটারি, ইনভলভ দি আদার ফোর্সেস, তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা ওইটাকে একটা ছোটা হিসাবে না দেখে লেটস হ্যাভ এ কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ। আর হাইকোর্টের কথা বলতেছি যে আলহামদুলিল্লাহ, যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস আছেন এবং বিচারকদের মধ্যে অনেক 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 ভালো বিচারক আসছেন। আপনি জানেন না, কিছু লয়ার আছে, তারা কিন্তু এই হাইকোর্টে টাকা লেনদেন, দুর্নীতির কারিগর আমি দেখেছি। আপনি চিন্তা করতে পারবেন না, আমার একটা কেসে আমাকে বাদী না করে জজ সাহেব রায়, আমি বাদী না, আমার একটা কেস, আমার শেয়ারটা নিয়ে গেছে, কিন্তু ওখানে আমি বাদী না, এটা জয়েন্ট স্টক কোম্পানিকে বাদী করে, সে চায়ও নাই যে আমার শেয়ারটা, কোর্ট এটা ক্যান্সেল করে দিয়ে বলছে ওকে দিয়ে দিছে, কিন্তু আমারে তো একটা বলার সুযোগ দিবে যদি আমি এটার অধিকার না থাকে। এই ধরনের হয়েছে। আরেকটা হয়েছে, আমার হিয়ারিং শেষ হয় নাই তখন, ওই হিয়ারিং শেষ না হওয়ার পরে কোর্ট চেঞ্জ হয়ে গেছে, রাতেবেলা রায় দিয়ে চলে গেছে। আমি এটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলে নিয়ে যাচ্ছি এখন। তো পরিবেশ একটা ফিরেছে হাইকোর্টে, নিশ্চিত, এটা নিঃসন্দেহে। এখন ম্যাডামকে যেমন এই যে 5 বছর 10 বছর করে ফেলছে, এরকম কিছু হবে না, কিন্তু কারিগর কিন্তু ওখানে অ্যাক্টিভ আছে। এবং ওই যে
যারা বিচারক সকল এখনও কিন্তু কন্টামিনেশন এটার ভিতরে আছে। তা আমার একটা হাম্বল রিকোয়েস্ট সরকারের কাছে যে যদি আপনি বিচার ব্যবস্থা ঠিক করে দেন, আপনার কিন্তু 80% প্রবলেম সলভ হয়ে যাবে দেশের, এনে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আমি মনে করি যে এটাকে খুব প্রায়োরিটিতে আনা দরকার, নির্বাচন অ্যান্ড বিচার ব্যবস্থা প্যারালালি। আর আমাদেরকে ঠিক করতে হবে। আসলে এখন সমস্যা কিন্তু জানেন, আমরা সরকার এবং নেতারা ঠিক হয়ে যাই, আপনি দেখেন পরদিন সকালে প্রবলেম ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমার অহংকার, আমার বিদ্বেষ, আমার সততাটা যদি আমি ধরে রাখি, আমার সেবামূলক অ্যাপ্রোচটা আমি করি, প্রবলেম সলভ। এটা হলো একটা কথা আমি বলতে চাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, কেউ কিন্তু ক্ষমা চাই না আমরা এখন। আপনি বিশ্বাস করেন, না বিরোধী দল না সরকার দল কেউ ক্ষমা চাবে না। আর যে ক্ষমা চাবে না সে কিন্তু নেতাও হইতে পারবে না। আপনি দেখেন পদত্যাগের কালচার নাই। আমরা মনে করছিলাম এই চেঞ্জের পরে কেউ যদি কাউকে সমালোচনা করে, এবং ধরেন বেআইনিভাবেই সমালোচনা করলো, সে একটা এক্সাম্পল ক্রিয়েট করবে যে আমি পদত্যাগ করলাম। কিন্তু আপনি দেখেন যদি না করলো, আপনি যদি বলেন যে সরকার প্রধান এত উপদেষ্টাদের বিরুদ্ধে, নানান জনের বিরুদ্ধে নানান দুর্নীতির খবর প্রতিদিন পত্রপত্রিকায় প্রকাশিত, কিন্তু কোনো অ্যাকশন নাই। কয়েকদিন আগে আপনি প্রথম আলো হেডলাইন, কোনো অ্যাকশন নাই, তো অ্যাকশন নাই। এখন ধরেন ক্ষমাও চাবে না, পদত্যাগও করবে না, তাইলে চারিত্রিক কিন্তু ডিফারেন্স আমি দেখছি না। আপনি স্বৈরাচার দেখেন আর এখান দেখেন, কিছু কিছু নেতাদের চারিত্রিক পরিবর্তন নাই, বরঞ্চ ডেটোরেট করছে, আমি বলবো। ধন্যবাদ। আসলে আমার নিজের কাছে বোধগম্য নয় যে এত অভিযোগ আসার পরে এগুলোতে কোহরে না নেওয়া বা কোনো পদক্ষেপ না নেওয়া, এটা কিন্তু খুবই অ্যালার্মিং, এবং এটা দেশ জাতি সমাজের কোনো অবস্থাতেই কল্যাণ তো হবে এটা মেনে নেওয়া যায় না। আমি জানি না, কিন্তু যেগুলো একটা সমস্যা কি জানেন, আমাদের সব জায়গায় প্রবলেম দেখতে পাই। একটা কথা উদাহরণ দিই, ধরুন এই যে মুজিব ভাই বললেন যে ক্ষমা চাওয়া তো রাজনৈতিক দলগুলোর মানে ইয়ার মধ্যেই নাই। আচ্ছা, এই সেদিন দেখছি মাঝে মাঝে ভিডিওতে ওই যে অডিও ফাঁস হয়, যেগুলোতে দেখি টেলিফোন আলাপ, হ্যাঁ, এবং তাতে বলে যে আগাছা সাফ করার জন্য আবার আসবেন, কেমন মানে কোনো রিমোর্স নাই। আচ্ছা, একটা দলের প্রধান যদি রাজনৈতিক দলের তো কিছু চরিত্র থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো যদি বৈশিষ্ট্য বজায় না রাখে এবং যদি কোনোভাবেই মানে পরিশুদ্ধির কোনো উদ্যোগ যদি না থাকে, তাহলে পরিণতি যা হবার তাই হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি না বলেই পারছি না, যে আমরা কিন্তু কোনো ভালোভাবে কেন জানি স্টার্ট করতে পারিনি। এখনও যে বিতর্কটা, এই যে ইন্টারিম গভর্নমেন্ট হলো, এটার যৌক্তিকতাটা মানে এটা কিসের ভিত্তিতে হচ্ছে, তার জাস্টিফিকেশনটা কি? ওই 106 অনুচ্ছেদের আলোকে থেকে সুপ্রিম কোর্ট থেকে একটা নেওয়া হলো, অ্যাডভাইজারি নেওয়া হলো। কিন্তু এখন যে প্রশ্ন আসছে, মানে ঐকমত্যের বিষয় নিয়েও এই প্রসঙ্গটা আসছে, যে স্থায়িত্ব লাভ করবে কিভাবে। সম্ভবত গভর্নমেন্ট কাজ করতে পারতো, এটা সবার জন্য ভালো হতো যে এই সরকার শুরুতে যদি একটা রেফারেন্ডাম দিয়ে অন্তত নিজের বেসটাকে গণতান্ত্রিক আইনগত ভিত্তি দিতে পারতো, হয়তো সাহস করে কিছু কাজ করতে পারতো। এটা হয়নি তখন। তারপরে এখন যেহেতু এই সরকার যত দীর্ঘায়িত হবে, সমস্যা তত বাড়বে। নির্বাচন ছাড়া বিকল্প নাই, এবং এটাও ডিলে করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, দুটো জিনিস খুবই ভালো বাংলাদেশে, যে বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টে চমৎকার পরিবর্তন এসছে, এক্সপেক্টেড ছিল। দুর্নীতি দমন কমিশনের প্রধান ব্যক্তি সৎ, কোনো সন্দেহ নেই, চমৎকার। কিন্তু নির্বাচন কমিশনই শুধু ইলেকশন করবে, এটা ধারণা করলে ভুল হবে। কারণ আপনি এনেছেন পুলিশ প্রধান, পুলিশ বাহিনী এবং সিভিল প্রশাসন, কারণ ইলেকশন কিন্তু শুধু ইলেকশন কমিশন করে না। আচ্ছা, তাদের সক্ষমতা এবং তাদের সেই মানে কি বলবো নিরপেক্ষতা, দক্ষতা এবং তাদের কতটুকু তাদের দ্বারা সম্ভব, এইটা না পিছিয়েও কিন্তু এটাকে শক্তিশালী দৃশ্যমান অবস্থায় আনা দরকার। আপনি দেখুন না, বিভিন্ন জায়গায় যখন একটা সমস্যা হয়, এই পার্বত্য চট্টগ্রামের দিকে আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু ইউ জাস্ট
ব্রিং বার্নিং ইস্যু, আমরা তো জানি না সব এটা। জায়গায় আমরা দেখতে পাই কি যে তাহলে দেখা যাচ্ছে যে কোনোটাই যদি আমরা সঠিকভাবে ম্যানেজ করতে না পারি, তাহলে নির্বাচনের জন্য সেটাও যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে এটার মধ্যে দিয়ে যে স্থিতিশীলতা আমরা আশা করি, ওইটা বরং আরও নতুন করে ইয়ার সৃষ্টিও অসম্ভব না। দুনিয়ার অনেক দেশেই কিন্তু নির্বাচন হয়ে নতুন করে আবার আরেক সমস্যার দিকে, অস্থিতিশীলতার দিকে যাত্রা করে। তো ওইটা যাতে না হয়, যাতে এটা তামাদি বলতে যা বোঝায় দিয়ে নতুন যাত্রার সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা, সেটার জন্য বহু পূর্ব শর্ত রয়েছে। সেই শর্তগুলো পূরণ করাটা এখনই দরকার। ওই লক্ষ্যে সঠিক পদক্ষেপ স্টেপ বাই স্টেপ এবং সবাইকে নিয়ে, শুধু একতরফাভাবে নয়। এবং সেখানে আবার আমি বলবো এই যে ঐকমত্যের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যতই এখন আমরা বলতেছি হয়ে গেছে এত কিছু অগ্রগতি, ভেতরে যদি তাকাই তাহলে আসল জায়গায় আমার মনে হয় না ঐকমত্য হয়েছে। এবং যেই ধরনের রাষ্ট্র আমরা চাই, সেই রাষ্ট্রের উপযোগী বিষয়াদিতে কি ওখানে তো বরং নোট অফ ডিসেন্ট আছে, ওইখানে তো বরং এক দলের সাথে আরেক দলের তফাৎ, নতুন নতুন এজেন্ডা যুক্ত করা হচ্ছে যেটা আগে ছিল না। তারপরে অনেক সমস্যা সৃষ্টি করা হচ্ছে। তো ফলে খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে যে ওইদিকে অগ্রসর হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো যে এই যে এখন আসছে কি ঐকমত্য বাস্তবায়ন, ওই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিটা কী হবে সেটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। তো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এটা কি কনস্টিটিউশনাল অর্ডার, সাংবিধানিক একটা আদেশের মাধ্যমে হবে, নাকি গণভোটে দিতে হবে, নাকি এই আগামী যে নির্বাচনটা হবে তারপরে যারাই নির্বাচিত হবেন তারা কি পরে ঠিক করবেন এবং বাকিটা ইমপ্লিমেন্ট করবেন। এখানে কিন্তু আবার একটা জিনিস আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলবো, এটা কার পক্ষে বিপক্ষে যাক আমি সেটা দেখছি না। আই হোপ পিপল উইল টেক ইন দ্যাট স্পিরিট। সেটা হচ্ছে নির্বাচন এবং গণভোটের মধ্যে কিন্তু বিরাট তফাৎ রয়েছে। গণভোট হচ্ছে ইস্যু ভিত্তিক হয়, যেটা আমি সুইজারল্যান্ডের উদাহরণ দিলাম। সেখানে এই ইয়াটা কি বলা, এটাকে একটা বিশেষ প্রপোজালের উপরে সমগ্র জনগণের মতামত নেওয়া। জনগণ যখন তা ইনভলভ হয় তখন এটার কিন্তু লেজিটিমেসি বাড়ে। আচ্ছা, এটা স্টেবিলিটি আসে, কারণ পুরোটাই কনসেনসাস হবে না যদি এটা সাস্টেইনেবল না হয়। আমরা কিছুদিনের জন্য একমত হলাম, পরে কাজটা সেরে ফেলি, তারপরে গিয়ে দেখা গেল কেন আমরা এর আগে বহুত হয়নি, 90তে আমরা করিনি, ওই 3 জোটের রূপরেখা হয়নি, আমরা কি টিকে রয়েছি? আচ্ছা, তারপরে এই যে তত্ত্বাবধায়ক সরকারের, সেখানে কি কোনো দলই তো থাকবেন না তাদের ইয়াতে। তো ফলে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তাদের প্রায়োরিটি লিস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং আচরণের ধরন চেঞ্জ হয়ে যায়। এইগুলো কিন্তু মোটেই ভালো লক্ষণ নয়। সো আমরা একটু শেষের দিকে জাস্ট 2-3 মিনিট করে দুজনের জন্য ক্লোজিং রিমার্কস। মিস্টার কে এম মুজিবুল হক। আমি মনে করি এখন আমরা কিন্তু একটা যে যাই বলি একটা ক্রাইসিসে আছি। এই জন্য আমাদের যে দলগুলি আছে তার নেতৃবৃন্দ, যেমন 90-এ যেমন একটা কনসেনসাস হয়ে গিয়েছিল, এটাকে নিয়ে আসতে হবে এবং ওনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে না, আমরা আগের নৈরাজ্য চাই না। আপনি দেখেন ফেসিস্ট কত রক্তক্ষরণ হইল, তারা কিন্তু মনে করে এটা লজিক্যাল, এটা ক্ষমা চাওয়া তো দূরের কথা, এটাকে আবার এস্টাবলিশ করার চেষ্টা করে। তো এই এক্সাম্পলটার থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি এখনই যারা নেতৃস্থানীয় আছেন ওরা বসে এবং ওনাদের ওই যে ক্ষমতায় যাওয়া এই চিন্তাটা না করে দেশের স্বার্থটা দেখে নির্বাচনের দিকে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। কারণ না হলে হবে কি, যতক্ষণ পর্যন্ত আপনি একটা জনগণকে একটা রায় দেওয়ার জন্য সুযোগ না দিবেন, জনগণও কিন্তু তখন পর্যন্ত একটু মানে অপ্রাপ্তি, অস্বস্তিতে থাকবে। এবং ওই জন্য আমি আবারও বলি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। বলেছেন যে জনগণের চাওয়া অনেক বেশি, সব এখনই চায়। একটা জিনিস দিতে তো হবে, ডেলিভার তো করতে পারি নাই এখনো। তো এই জন্য আইনের উপরে থাকা উচিত, চেতনার উপর না। ধরেন আমরা 71-এর চেতনা একজনের কাস্টোডিয়ান ছিলেন, 24-এর চেতনাটা যেন জনগণের চেতনা থাকে, এটার জন্য এইটার কাস্টোডিয়ান যেন একটা দল বা কিছু ব্যক্তি না হয়।
তাইলেই কিন্তু এটার সুফলটা আমরা পাবো। আর যদি ওইটাকে কেন্দ্র করে আমরা বিভক্ত হয়ে যাই এবং আমরা ভাগাভাগি হয়ে ক্ষমতাকে লক্ষ্য করে যদি আমরা আগাতে যাই, ব্লেম গেম, একজন একজনকে অপবাদ দিতে থাকি, তাইলে আলটিমেটলি ইন লং রেঞ্জ কিন্তু আমাদের এই যে পরিবর্তনের পরে যে শ্বাস ফেলেছি, ওই শ্বাসটা কিন্তু আর এখন মানে প্রশান্তিতে ফেলতে পারবো না। ধন্যবাদ। প্রফেসর মাহবুবুর রহমান। আসলে আমাদের কিন্তু বলবো বাংলাদেশে অনেকটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, ক্রস রোডস যাকে বলা হয়। আমরা যখন ড্রাইভ করি, আমরা যখন এরকম ক্রস রোডে যাই, তখন যদি সঠিক পদক্ষেপটা না নিই তাহলে কিন্তু আমরা বহু ঘুরতে হয়। যুক্তরাষ্ট্রে তো এমন কয়েক মানে বলবো এক সময়ের মতো ঘুরতে হয়, অনেক সময় দেখা গেল যে ঘুরে আসা যাচ্ছে না ওই জায়গায়। তো আমাদের আর কত রক্ত দিতে হবে, আর কত সাফারিং। 54 বছর হয়ে যাচ্ছে একটা দেশ স্বাধীন হলো। আমাদের এই স্বাধীনতার মূল্য, আমাদের এই স্বপ্ন, এগুলো বাস্তবায়নের জন্য আমরা অনেক এক্সপেরিমেন্ট পার হয়ে এসেছি। কাজেই এটা সঠিক সময় যে আমরা খুব সাবধানে পা ফেলব এবং দেশের স্বার্থটাই আমরা প্রায়োরিটি দেব। দিলে পরে দলীয় স্বার্থ হাসিল হবে, দেশ যদি রক্ষা পায়, দেশের যদি শান্তি শৃঙ্খলা এবং অগ্রগতির পথে যদি অগ্রসর হয়, আমাদের রাজনীতির অনেক চরিত্র পাল্টে যাবে। আমাদের রাজনীতিবিদরাও আরও দায়িত্ববান হবেন, দায়িত্বশীল হবেন, অ্যাকাউন্টেবল হবেন, দেশ এগিয়ে যাবে, জনগণ উপকৃত হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মাহবুবুর রহমান এবং মিস্টার কে এম মুজিবুল হক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আমার অতিথিরা যেটা বলছিলেন যে আমাদের দেশে অনেক দেশেই হয়, বাংলাদেশে প্রবণতাটা বেশি, অনেক কিছু জনগণের নামে হয়, জনগণের জন্য হয়, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে হয় না। জনগণের সেখানে মতামত থাকে না, ভূমিকা থাকে না, সবসময় জনগণ উপেক্ষিত থাকে এবং যে কারণে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারছি না। যদি ওনারা বলছিলেন যে একটা ক্রস রোড এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ আসলে সামনে এগোবে না, পেছনে যাবে না, অন্ধকারে ডুবে যাবে, বলা একেবারেই অসম্ভব। একটা বড় সংকট যেটা, সেটা হচ্ছে সদিচ্ছার অভাব। যারাই ক্ষমতায় যান তারাই ওই রাবণের মতো হন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবং এখানে জ্ঞানী গুণী রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল সবার চেহারা মোটামুটিভাবে বাংলাদেশে ঘুরে ফিরে একই রকমের, এবং ক্ষমতায় গেলে কারোই আসলে শেষ পর্যন্ত হুঁশ জ্ঞান থাকে না, সেটাও আমরা দেখতে পাই। যে দুর্নীতি নিয়ে এত কথা হয়, পলিটিসাইজেশন নিয়ে এত কথা বলা হয়, এমনকি যখন আমরা দেখছি যে রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তখনও কিন্তু এই রাজনীতিকরণের অভিযোগটা আছে। এখান থেকে পরিবর্তন একটা উপায় হচ্ছে যে আমাদের মনস্তত্ত্বে আসলে বড় ধরনের ধাক্কা বা পরিবর্তন আনতে হবে। যদিও বাংলাদেশের মানুষ বারবার পরিবর্তন এনেছে, পরিবর্তন চেয়েছে এবং বড় বড় অভ্যুত্থান, কারো ভাষায় ঘূর্ণিঝড়, কারো ভাষায় বিপ্লব, এর মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুই হয়নি। এবং রাজনৈতিক নেতা বা সমাজের, রাষ্ট্রের যে নেতৃত্ব শ্রেণী, তারা যদি আসলে নিজেরা নিজেদেরকে না বদলান, তাহলে সমাধান আসলে খুব বেশি সম্ভব হবে না। এবং যেটা ওনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে সাস্টেইনেবিলিটিটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছি বটে, অনেক কাজও করছি বটে, কিন্তু আমরা এটা টেকসই হবে কিনা সেই জায়গায় মনোযোগ একদমই নেই। যে কারণে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার কথা বলেছেন, গণতন্ত্রের, বিশেষ করে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলা এবং সেগুলোর একটা আইনি কাঠামোটা, শক্ত কাঠামো, সেটাও আসলে ঠিকঠাক করা দরকার, সেটাও আমরা দেখতে পাই না। আর সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে আইনের শাসনের দুর্বলতা, নেই বললেই চলে। এখানে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব এবং স্বচ্ছতার অভাব, এগুলো যদি নিশ্চিত না করা যায়, সমাজ রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক হয়ে উঠবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।